সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বদ্যিবাড়িতে। বদ্যিবাড়ির ১৬৭তম পর্বের সঙ্গে আছি মুজাহিদ শুভ। আজ আমরা কথা বলবো করোনায় শিশুর ঝুঁকি ও সুরক্ষার নানা দিক নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন স্বনামধন্য তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন শুরুতেই তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন ঢাকা শিশু হাসপাতালের শিশু বক্ষব্যাধি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার রুহুল আমিন। আরও যুক্ত আছেন বারডেম হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার আবিদ হোসেন মোল্লা এবং আরও আছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক নুরুন্নাহার ফাতেমা। আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। দর্শক, করোনার এই মহাদুর্যোগে আমরা প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলছি। তবে আপনারা ইতিমধ্যেই জানেন এবং দেখছেন যে অভিভাবকরা তাদের শিশু সন্তানদেরকে নিয়ে অনেক ঝুঁকির মধ্যে আছেন, অনেক ধরনের টেনশনের ভেতরে আছেন। কিন্তু কথাও আমরা আসলে সারা পৃথিবীতে আমরা আসলে দেখছি যে শিশুরা তুলনামূলকভাবে অন্য বয়সীদের থেকে বেশ সুরক্ষায় আছেন, তবে তাদের মধ্যে ঝুঁকিও আছে অনেক রকম। আমরা সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমি প্রথমেই অধ্যাপক ডাক্তার রুহুল আমিন স্যারের কাছে জানতে চাইবো যে করোনার এই সময়ে শিশুরা কি ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে আপনার কাছে জানবো। করোনার উপসর্গ সম্পর্কেই তো জানতে চাচ্ছেন, তাই না? জি 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 স্যার। আহ, করোনার মধ্যে প্রধান যে গলা ব্যথা, সাধারণত এই আছে। এই শিশুদের তারা ইতিপূর্বে আচ্ছা, আমি নিয়ে আসে। স্যারের আমরা সংযোগটা চিন্তা করে ওই বেশ ফ্যামিলিতে পরিষ্কার আমরা যদি আসলে শুনতে পাচ্ছি করোনার না। লক্ষণযুক্ত অথবা করোনা পজিটিভ অন্য কোনো সদস্য থাকে, সেই ক্ষেত্রে আমরা আরো জোরালো ভাবে প্রধানত আমরা স্যার, আমি ডাক্তার আবিদ হোসেন মোল্লা স্যারের কাছে একই প্রশ্ন আসলে করব যে আসলে ঝুঁকিটা আসলে কি ধরনের, অথবা যদি আমরা জানতে চাই যে শ্বাসনালী বেশি আক্রান্ত হচ্ছে শিশুদের করোনার ক্ষেত্রে, এই লক্ষণগুলো আসলে কি কি, আপনি যদি একটু পরিষ্কার করে বলেন। ধন্যবাদ। যে করোনা এই যে ভাইরাসটা দিয়ে আক্রমণ হয় সাধারণত আমাদের তার প্রধান টার্গেট থাকে শ্বাসতন্ত্র। সেটা যে বয়সের বাচ্চাদেরই হোক না কেন, এবং শ্বাসতন্ত্রের ভিতরে যখন ভাইরাসটা আস্তে আস্তে ঢোকে এবং ঢোকার পরে সেখানে যখন লাংসের সেলগুলোর মধ্যে এই ভাইরাসটা ঢুকে যায় এবং সেখানে যে প্রদাহ সৃষ্টি করে এবং সেখানে যে সমস্ত ঘটনাগুলো ঘটে তার প্রেক্ষাপটে যে সিমটমস গুলো হয় সেটা এক ধরনের ইনফেকশন হিসেবে যদি আমরা ধরি তাহলে তার প্রধান উপসর্গ হলো জ্বর। এই জ্বরের সাথে সাথে অনেক সময় বাচ্চাদের গলায় ব্যথা থাকে, কাশি থাকে এবং দেখা যায় যে যদি লাংসের ইনভলভ কখনো বাচ্চাদের শ্বাসকষ্ট হতে পারে। এছাড়া আ এম যদি এরকম সমস্যা নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত অনেক শিশুকে আমরা নিউমোনিয়া অন্য ব্যাকটেরিয়া ভাইরাসের মাধ্যমে হয়েছে, এরকম চিকিৎসা দিয়েই থাকি। তবে করোনার এই মহামারীর সময় এই ধরনের উপসর্গ নিয়ে যদি কোনো বাচ্চা আমাদের কাছে আসে, সেক্ষেত্রে আমরা দিল্লিতে অথবা আশেপাশে কারো এই ভাইরাসের সংক্রমণে পজিটিভ হিস্ট্রি আছে কিনা, এবং সেক্ষেত্রে আমরা এই থাকলেও এবং না থাকলেও কিন্তু আমরা এ সময়ে তাদের সামগ্রিকভাবে তার করোনার সম্ভাবনা অনেক বেশি আছে এটা ধরেই কিন্তু আমরা সামনের দিকে আগাই। তাহলে সামগ্রিকভাবে যদি আমরা সামারি করি তাহলে এখানে জ্বর মুখ্য, এবং জ্বরের সাথে অনেক সময় গলা ব্যথা থাকে। বাচ্চা গলা ব্যথা থাকার জন্য খেতে পারে না এবং কাশি হয়, এবং কখনো কখনো লাংসে যে লেশনটা হয় তার প্রেক্ষাপটে কখনো কখনো বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে। এছাড়া লাংসের বাইরেও কিন্তু অন্যান্য সিমটমস অন্যান্য সিস্টেমের ইনভলভ থাকে। যেমন অনেক কিছু বাচ্চা আছে যারা পাতলা পায়খানা থাকে, তারপর অনেক সময় র‍্যাশ হয়। এই ধরনের সমস্যা নিয়েও আসে। তো সামগ্রিকভাবে ম্যাক্সিমাম যে সিমটমস যেগুলো থাকে সেগুলো শ্বাসতন্ত্র এবং শ্বাসনালী এবং লাংস রিলেটেড।
আচ্ছা, ধন্যবাদ। আমি অধ্যাপক ডাক্তার নুরুন্নাহার ফাতেমা ম্যাডামের কাছে আসলে জানতে চাইবো যে আ আমরা নতুন করে একটি রোগের কথা শুনছি করোনার সাথে সম্পৃক্ত। আমরা সারা বিশ্বের কিছু দেশে, ভারতেও জেনেছি এবং বাংলাদেশে আমরা শুনছি যে এই ধরনের রোগের কয়েকজনকে পাওয়া গেছে। মাল্টি সিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম। এটি কতটা ঝুঁকিপূর্ণ অথবা এটিকে কেন বিরল রোগ বলা হচ্ছে? করোনার সাথে কোনো ধরনের রিলেশন আছে কিনা একটু ব্যাখ্যা করবেন। ধন্যবাদ মুজাহিদ শুভ। আসলে মাল্টি সিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম এটি হচ্ছে এটা করোনা রোগের সাথেও হতে পারে। করোনা যেহেতু একটা ভাইরাস জনিত রোগ, এটা থেকে হতে পারে অথবা যে কোনো ভাইরাস ইনফেকশন থেকেই হতে পারে। এটি হচ্ছে এক ধরনের ইনফ্লেমেশন। শরীরের বিভিন্ন যে আমাদের অঙ্গগুলি আছে তার মধ্যে হার্ট, ব্রেন, তারপরে আছে পরিপাকতন্ত্র, তারপরে আছে হলো রক্তনালী, কিডনি, এগুলি যে কোনো জায়গায় যদি ইনফ্লেমেশন হয়, এবং এই ভাইরাসটার কাজ, এই করোনা ভাইরাসের কাজই হলো বিভিন্ন জায়গায় ইনফ্লেমেশন করা। আগে যেটা বললেন আবিদ ভাই যে লাংসে ইনফ্লেমেশন করে, ঠিক সেই রকম হার্ট, রক্তনালী সবকিছুতেই ইনফ্লেমেশন করতে পারে। এবং অনেকগুলো জায়গায় যদি একসাথে করে তখন সেটাকে আমরা বলি মাল্টি সিস্টেম। মানে একটা সিস্টেম হলে, ধরেন হার্ট হলে একটা সিস্টেম, কিন্তু হার্টের সঙ্গে যদি রক্তনালীও হয় আবার খাদ্যনালীও হয় তাহলে হয়ে গেল গিয়ে মাল্টি সিস্টেম, মানে একের বেশি। জি। তো এই যে মাল্টি সিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম বা চিলড্রেনে যেটা হয়, এটা কিন্তু খুব যে একটা মারাত্মক রোগ তা না। এগুলি হচ্ছে সেলফ লিমিটিং এবং এগুলি চিকিৎসা করলে ভালো হয়ে যায়। এগুলিতে ভয় পাওয়ার এমন কিছু নাই। যে আমাদের অলরেডি আমরা আগে থেকেই কাওয়াসাকি রোগ নামে একটা রোগ জানি। এই রোগটাতে যে লক্ষণগুলি হয়, যেমন জ্বর, গায়ে রেশ ওঠা, ঠোঁট লাল হয়ে যায়, জিহ্বা ঘা হয়ে যায়, এই মাল্টি সিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোমেও একই রকমের হয়। এবং অনেক সময় অনেক বাচ্চা ডায়রিয়া নিয়ে আসতে পারে, বুকে ব্যথা নিয়ে আসতে পারে। তো আমরা তখন এই সমস্ত রোগীগুলাকে আইসিইউতে ভর্তি করি এবং এই অ্যান্টি ইনফ্লেমেটরি অনেক ঔষধ আমাদের পাওয়া যায়। সেই ঔষধগুলোর মাধ্যমে আমরা এগুলিকে চিকিৎসা করি এবং আমরা যে রোগীগুলি পেয়েছি এগুলি খুব সহজেই ভালো হয়ে গিয়েছে। আমার মনে হয় না যে এটা নিয়ে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু আছে। এই রোগটি আসলে প্রথমে এটা সম্পর্কে ধারণা পাওয়া যায় ল্যান্সেটের একটা পাবলিকেশন থেকে মে মাসের প্রথমে। তখন আমেরিকাতে এবং কানাডাতে এগুলিতে ওরা বলে যে ওরা যখন কাওয়াসাকি রোগটা পেয়েছে তখন দেখেছে যে কোভিড পজিটিভ আসছে, মানে এদের আরটিপিসিআর টেস্টটা করে দেখেছে যে এটা পজিটিভ, তখন তারা একটা লিঙ্ক করে। কিন্তু এটা শুধু আরটিপিসিআর পজিটিভ রোগীরই যে না হবে তা না। অনেক সময় দেখা গেল যে এই রোগীটার কোভিড 19 ডিজিজ ছিল হয়তো 1-2 সপ্তাহ আগে, এখন ভালো হয়ে গেছে। এখন হয়তো আমি আর তার ব্লাডে আরটিপিসিআর, তার নেজেল সোয়াবে হয়তো আর এখন পাবো না, বাট তার হয়তো অ্যান্টিবডি পজিটিভ আছে। তখনও আমরা বুঝবো যে না, এই মাল্টি সিস্টেম রোগটা আগে তার কোভিড-19 ডিজিজ হয়েছিল সেটার সাথেই রিলেটেড, কারণ তার বডিতে অলরেডি অ্যান্টিবডি পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। আমি আবিদ হোসেন মোল্লা স্যারের কাছে জানতে চাইবো যে যদিও আমাদের মায়েরা অনেক বেশি আতঙ্কগ্রস্ত, সারা পৃথিবীতেই আমরা বাংলাদেশেও দেখছি যে কারণে টিকা পর্যন্ত দেয়ার ক্ষেত্রে তারা ভয় পেয়ে বাসায় থেকেছেন সংক্রমণের ভয়ে। কিন্তু আমরা তারপরেও সারা পৃথিবীতে দেখছি যে শিশুদের আক্রান্তের হার কম, মৃত্যুর হার কম। বাংলাদেশে এটি শতকরা মাত্র ৩ ভাগ। শিশুদের আসলে সুরক্ষার কারণ কি? আমরা অন্য রোগে তো সবসময় দেখি যে শিশুরা সবথেকে বেশি আক্রান্তের শিকার হয়, মৃত্যুর শিকার হয়। এখানে সুরক্ষার বিশেষ কোনো কারণ আছে কিনা যদি একটু বিস্তারিত বলেন। তো ধন্যবাদ। সমস্ত পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যে যত মানুষ করোনা রোগে আক্রান্ত হয়েছে শিশুদের আক্রান্তের হার খুবই কম, শতকরা 5 ভাগেরও কম। এবং এর ভিতরে প্রায় 95% বাচ্চা যারা আক্রান্ত হয়েছে তারা মাইল্ড অ্যাসিমটোমেটিক অথবা কোনো সিমটমস নাই এই ধরনের থাকে। এর ভিতরে সিভিয়ার সিমটম যাদের থাকে, সিভিয়ার মারাত্মক একটু, সেগুলো মাত্র 2%, এবং খুব ক্রিটিক্যাল অবস্থায় যায় সেটা শতকরা 1 ভাগেরও কম। তো এই বিষয়টা যেটা মুজাহিদ অলরেডি তুলে ধরেছেন যে বাচ্চারা সব ধরনের রোগের জন্য খুবই ভালনারেবল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে চিত্রটা একটু ভিন্ন রকম। তো আমরা যদি একটু পিছনের দিকে ফিরে যাই, যে জিনিসটা হলো যে একটু আগে প্রফেসর নুরুন্নাহার ফাতেমা বলছিলেন যে করোনা যে রোগটা সেটা একটা ভাইরাসের দ্বারা সংক্রমণ, এবং এই ভাইরাসটা কিন্তু শরীরে আমাদের ঢুকে শ্বাসতন্ত্র দিয়ে, এবং এটা আস্তে আস্তে
সমস্ত শরীরের অর্গান যে কোনো জায়গায় কিন্তু এফেক্টেড হতে পারে। তো সেই যে এফেক্টেড হয় তাহলে এই ভাইরাসটাকে কিন্তু আমাদের কোষের মধ্যে ঢুকতে হয়। কোনো সিস্টেমের কোষের মধ্যে ঢুকতে হয়। কারণ আমাদের কোষ দিয়ে কিন্তু একটা সিস্টেম তৈরি, একটা অর্গান তৈরি, একটা বা একটা সিস্টেম তৈরি। লাংসটাও অনেকগুলো কোষের সমন্বয়ে তৈরি, আমাদের হার্টটাও অনেকগুলো কোষের সমন্বয়ে তৈরি, এরকম ভাবে। তাহলে এই ভাইরাসটাকে যদি আ আ মানে বিভাজন করতে হয়, রেপ্লিকেশন যেটাকে বলে, ভাইরাসের বংশবিস্তার যদি করতে হয়, তাহলে এই ভাইরাসটাকে ১ম এ কিন্তু একটা কোষের মধ্যে ঢুকতে হবে। সেই কোষে ঢোকার জন্য যে গেট আছে, সেই গেটের ওখানে একটা আ ACE2 বলে একটা রিসেপ্টর থাকে। তো এই যে গেট, এই যে রিসেপ্টর থাকে, এই রিসেপ্টরের মাধ্যমে কিন্তু এই ভাইরাসটা ঢুকতে পারে। এবং যখনই ভাইরাসটা কোষের মধ্যে ঢুকে যায়, ঢোকার পরে সেই পরিবেশে যেয়ে সে কিন্তু তার অবাধ গতিতে সে তার বংশবিস্তার করতে থাকে। তো এটা পাবলিশড রিপোর্টের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে রিসেপ্টরটার কথা বললাম, কোষের ভিতরে ভাইরাসটাকে ঢোকার যে গেটওয়ে, এইটার এক্সপ্রেশনটা কিন্তু তুলনামূলকভাবে বড়দের থেকে বাচ্চাদের অনেক কম। এবং কোষের মধ্যে ঢোকার পরে এই ভাইরাসটা যে সমস্ত ম্যাসাকার গুলো করে, সেখানে অনেক রকম কেমিক্যালস বের করে, অনেক রকম কিছু চলে আসে। যে কেমিক্যালস এর উদ্দেশ্য ছিল ভাইরাসটাকে মারা, কিন্তু কিন্তু এই ভাইরাসের সংক্রমণ হয়েছে তারও কিছু, কিছু কোষ ধ্বংস হয়ে যায়। এইটাই হলো এইটাই হলো এই রোগের প্যাথোলজি। তা এই প্যাথোলজি আমরা লাংসের ভিতরে হতে পারে, এটা রক্তনালীর মধ্যে হতে পারে, হার্টের মধ্যে হতে পারে, ব্রেনের মধ্যে, গাটের মধ্যে যেকোনো জায়গায় হতে পারে। তাহলে মোদ্দা কথা হলো যে এই ভাইরাসটা আমাদের বাচ্চাদের শরীরে ঢোকে ঠিকই, কিন্তু তার যে আসল যে অকামটা করবে সেটা হলো কোষের মধ্যে ঢোকার পরে। কিন্তু সেই কোষে ঢোকার জন্য যে গেট যেটা, সেই গেটওয়েতে যে রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরের সংখ্যা এবং তার পপুলেশন তুলনামূলকভাবে প্রাপ্তবয়স্কদের থেকে বাচ্চাদের কম। সুতরাং স্যার সেখানে ঢুকতে পারে স্যার না আমি এবং সঙ্গে না একটু ঢুকতে পারলে কিন্তু যুক্ত করতে চাই জি, যে আমরা যেমন বলি আমরা যেমন শুনছি জানছি চিকিৎসকদের কাছে যে যারা ধূমপান করছেন, যারা হ্যাঁ, বেশি আমি পরিবেশ দূষণের মধ্যে যারা পড়েছেন তাদের আছে। হ্যাঁ, ফুসফুসটা হয়তো একটু দুর্বল থাকে, এটিও একটি কারণ কিনা যেটি এটা হতে শিশুদের পারে। ফুসফুস হয়তো এভাবে আক্রান্ত হয়নি। এখানে একটু ব্যাখ্যাটা জি, আপনার একটু জানতে চাই। তো এখানে একই সাথে যদি আমরা দেখি যে একটা বাচ্চা যে ছোটবেলা থেকে আমরা দেখি এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিড ছিল, যে বাচ্চাটা ছোটবেলা থেকে সে সম্পূর্ণ টিকাগুলো নিয়েছে, তার শরীরের ভিতরে কিন্তু একটা ইমিউনিটি গড়ে তুলেছে। একই সাথে এই বাচ্চাটা কিন্তু তাদের এক্সপোজারটা কিন্তু একজন প্রাপ্তবয়স্কদের মতো বাইরে না, তারা ঘরের ভিতরে থাকে। সুতরাং পলিউশনের যে শিকার যে তার লাংস, তার ফুসফুসটা হয় সেটা কিন্তু অনেক কম। এবং একই সাথে যারা প্রাপ্তবয়স্ক থাকেন তাদের ধূমপান এবং অন্যান্য অনেকগুলো কারণে কিন্তু তাদের লাংসটা ড্যামেজ হয়। তো সেই জন্যে এই সমস্ত কারণগুলোকে হাইপোথেটিক্যালি মনে করা হয় যে এগুলোও কিন্তু একটা বাচ্চাকে এই সংক্রমণের ভয়াবহতা থেকে রক্ষা করার কিছু কারণ। তবে হুম। এখানে কিন্তু একটা কথা সম্পূরক বলারই দরকার যে, যে সমস্ত বাচ্চাদের একই সাথে কিছু, কিছু কোমরবিড কন্ডিশন থাকে। কোমরবিড মানে হলো আনুষঙ্গিক কিছু, কিছু অসুস্থতা থাকে, তাদের কিন্তু আমাদের একটু ভিন্ন চোখে দেখতে হবে। কারণ যদি কোনো মানুষের যদি তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা খুবই দুর্বল থাকে, স্যার, স্যার আমি সেটা আমি তার যারা জন্মগত হোক। ঝুঁকিপূর্ণ তাদের প্রসঙ্গে আমি আপনার কাছে আসবো। আমি আচ্ছা, রুহুল আচ্ছা। আমিন স্যারের কাছে একটু জানতে চাইবো যে আসলে করোনার এই সময়ে একটি শিশুকে কখন হাসপাতালে নিয়ে যেতে হবে? কখন অভিভাবকরা বুঝবেন যে আর বাসাতে রেখে চিকিৎসা করা যাচ্ছে না? রুহুল আমিন স্যার, কি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? যে একটি শিশুকে করোনায় আক্রান্ত একটা শিশুকে কখন হাসপাতালে নিয়ে যেয়ে তারপরে সেবা দিতে হবে? এটি যদি আমাদেরকে একটু বলেন। না, করোনায় আক্রান্তের যে প্রাথমিক পর্যায়ে যে সর্দি কাশি এবং যে গলা ব্যথা, জ্বর যেটা থাকে তার পরের স্টেপই কিন্তু শিশু হয়ে যায়। যখন শিশুর শ্বাসকষ্ট হয় তখনই শিশু তার যে রোগের যে স্তর হুম। এবং মডারেট ভর্তি করতে হবে এবং সেই ক্ষেত্রে শিশুর যখন চিকিৎসাধীন যাবে তখন তার প্রধান
যে চিকিৎসার মধ্যে শিশুকে তার অক্সিজেন থেরাপি হলো তার মুখ্য, এবং সেই অক্সিজেন থেরাপি যখনই অক্সিজেন যে সমস্ত সেন্টারে অক্সিজেন ডেলিভারি সিস্টেম ভালো আছে সেই সব সেন্টারে শিশুদের চিকিৎসা করা অত্যন্ত সহজ। তো আমাদের যে সাধারণ ধরনের যে অক্সিজেন ডেলিভারি সিস্টেম আছে তার মাধ্যমে আমরা অ্যাবাউট 10 to 15 লিটার অক্সিজেন আমরা এবং রিব্রিদিং মাস্ক এবং পার্শিয়াল রিব্রিদিং মাস্ক এই ধরনের মাস্ক দিয়ে আমরা দিতে পারি, এবং যার ফলে শিশুকে আমরা স্টেবল রাখা এবং অন্যান্য আনুষঙ্গিক অ্যান্টিবায়োটিক ঔষধ, যেটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন আমরা বলি, সেই জন্য আমরা দিয়ে থাকি। WHO প্রোটোকল আছে এই সমস্ত অ্যান্টিবায়োটিক থেরাপির, সেই অনুযায়ী আমরা নিউমোনিয়ার যে অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় সেই অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করে থাকি। ধন্যবাদ। আমি নুরুন্নাহার ফাতেমা ম্যাডামের কাছে একটু জানতে চাইবো যে কোভিডে আক্রান্ত হবার পরে শিশুটি আসলে হৃদরোগে আক্রান্ত হতে পারে কিনা, এবং যদি আক্রান্ত হয় এটি কতটা সিভিয়ার হতে পারে, আপনার ব্যাখ্যা জানবো। হ্যাঁ, এটা আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। কারণ আমি একটু আগেই যেটা বলছিলাম যে করোনা ভাইরাসের লক্ষ্য হচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। ফুসফুস যদিও তার প্রাথমিকভাবে তার টার্গেট, বাট অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও তার টার্গেট থাকে। সেই ক্ষেত্রে হার্টের ইনভলভমেন্ট হয় এবং রক্তনালীরও ইনভলভমেন্ট হয়। দেখা যায় এমনকি বড় মানুষদের মধ্যেও আমরা দেখি যে আমাদের যে বড় মানুষ যারা আছেন, আমাদের অনেক ডাক্তাররা মারা গিয়েছেন, তাদের মধ্যে অনেকেরই ছিল যে তারা মায়োকার্ডাইটিস নামে একটা ইনফেকশন হয়ে যায় তাদের হার্টের মধ্যে। এই ভাইরাসটা হার্টে ইনফ্লেমেশন করে, সেটাকে বলা হয় মায়োকার্ডাইটিস। এবং বাচ্চাদেরও এরকম মায়োকার্ডাইটিস হওয়ার চান্স আছে। মায়োকার্ডাইটিস থেকে বাচ্চার কার্ডিওমায়োপ্যাথিও হয়ে যেতে পারে। সুতরাং একটা বাচ্চা যখন কোনো শ্বাসকষ্ট, তার তো এমনিতেই হবে করোনা ইনফেকশনের জন্য, বাট তারপরেও যদি আমরা দেখি যে খুব আনএক্সপ্লেইন তার শ্বাসকষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা চিন্তা করব তার মায়োকার্ডাইটিস, কার্ডিওমায়োপ্যাথি এই ধরনের কোনো রোগ হয়েছে কিনা। আর শুধু হার্ট না, যেহেতু রক্তনালীও আমাদের হার্টের সঙ্গে যুক্ত, সেই জন্য রক্তনালীরও কিছু সমস্যা এখানে হতে পারে, যেমন রক্ত জমাট বেঁধে যেতে পারে। আবিদ ভাই বলছিলেন যে ACE2 রিসেপ্টরের মধ্যে এই ভাইরাসটা গিয়ে অ্যাটাচ হয় এবং সেইখান থেকে সেটা লাংসের ভিতরে ঢুকে। ঠিক সেরকম এই ACE2 রিসেপ্টর যেটা, এটা কিন্তু রক্তনালীর মধ্যেও আছে। সেখানে গিয়ে এই ভাইরাসটা যখন কানেক্টেড হয়, সেখানে আরো কিছু ব্লাডের ক্লটিং ফ্যাক্টর গুলাকে এনে জড়ো করে। ওগুলির নাম হচ্ছে যেমন ফ্যাক্টর 8। করার পরে তাদের মধ্যে একটা কাসকেড শুরু হয়ে যায় যে এখানে রক্তটা তখন জমাট বেঁধে যায়, এবং রক্ত যখন জমাট বেঁধে যায় তখন আমরা বলি থ্রম্বোসিস। এই থ্রম্বোসিস হয়, সেইখান থেকে এই থ্রম্বাসটা ছুটে গিয়ে যে কোনো জায়গায় চলে যেতে পারে, তখন আমরা এটাকে বলি আবার থ্রম্বোএম্বোলিজম। তো এটাও একটা খারাপ ধরনের জিনিস। ছোট ছোট রক্তনালীগুলোতে যখন থ্রম্বাস ফরমেশন হয়, তখন সেই রক্তনালী যে জায়গাটাকে সাপ্লাই দেয়, সেই জায়গাটাতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখন ওই জায়গাটা মরে যায়। যেমন একটা আঙ্গুলের গোড়ার আগার মধ্যে যে রক্তনালী, সেটা যদি এরকম থ্রম্বোসিস হয়, তাহলে আঙ্গুলের আগাটা দেখা যাবে যে নেক্রোসিস হয়ে গেছে বা মরে গেছে। তো শুধু হার্টে না, এরকম রক্তনালীর মধ্যে হতে পারে। এবং যখনই একটা COVID-19, এটা আসলে একটা সিনড্রোম। এটা শুধুমাত্র একটা রোগ না, এটার মধ্যে অল্প থেকে শুরু করে, ধরেন মাইল্ড ইলনেস কে আমরা যদি বলি ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, যেটা বাসায় বসে চিকিৎসা করা যায়, সেইটা থেকে শুরু করে মডারেট ইলনেস নিউমোনিয়া, তারপরে সিভিয়ার ইলনেস হচ্ছে ভেরি সিভিয়ার নিউমোনিয়া, তারপরে হচ্ছে শক, সেপটিক শক, সেটা থেকে ক্রিটিক্যাল ইলনেস হচ্ছে গিয়ে ARDS বলি আমরা, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। সেই পর্যন্ত কিন্তু এটার বিস্তৃতি, এবং তার মধ্যে মাল্টি সিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম পর্যন্ত আসতে পারে। সুতরাং হার্ট না, শুধু ব্রেন পর্যন্ত, মেনিনজাইটিস পর্যন্ত হতে পারে, এবং প্রত্যেকটা রোগীর মানে যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা, সিম্পল থেকে শুরু করে যত কঠিন তত সবকিছুই হতে পারে এই রোগে। আচ্ছা, ধন্যবাদ। আমি ডাক্তার আবিদ হোসেন মোল্লার কাছে এবার জানতে চাইবো। আপনি আগেই বলতে চেয়েছিলেন যে শিশুরা যদিও সংক্রমণের কম ঝুঁকিতে রয়েছে, কিন্তু শিশুদের মধ্যে কারা অতিরিক্ত ঝুঁকিতে রয়েছে, বাড়তি ঝুঁকিতে আছে, তাদের জন্য সতর্কতা কি রকম হতে পারে, কোন শিশুদের ক্ষেত্রে একটু যদি বলেন। তো আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা একটু আগেই বলছিলাম যে
কোভিডে আক্রান্ত হয়ে বাচ্চার ক্রিটিক্যাল অবস্থা ARDS সেগুলোর সম্ভাবনা অনেক কম, অনেক কম। সুতরাং আমাদের সেখান থেকে কিন্তু দুশ্চিন্তা না করলেও চলবে। কিন্তু যদি এরকমই হয় যে একটা সুস্থ স্বাভাবিক বাচ্চার কোভিড হলে তার যে যন্ত্রণা যত টাকা বেশি, তার সাথে যদি কারো জন্মগতভাবে হার্টে ত্রুটি থাকে, অনেক বাচ্চা আমাদের দেখেছি এখন ডায়াবেটিস থাকে। এই ডায়াবেটিস থাকে। কেউ যদি জন্মগতভাবে অথবা প্রিভিয়াস কোনো ইনফেকশন থেকে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, কেউ যদি পুষ্টিহীনতা থাকে, কারণ পুষ্টিহীনতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার একটা বিশাল কারণ। এছাড়া কারো কিডনি প্রবলেমস আছে, কারো লিভারে প্রবলেমস আছে, কারো হার্টে প্রবলেমস আছে। এই সমস্ত বিষয়গুলো যদি কোনো বাচ্চার হাতে থাকে, তাহলে কিন্তু এর অন্য চোখে দেখতে হবে। তাদের কিন্তু কেসগুলো কিন্তু আরো সিরিয়াসলি নিতে হবে। কারণ এই আনুষঙ্গিক অন্যান্য সমস্যাগুলো কিন্তু কোভিডে আক্রান্ত একটা শিশুকে অতি দ্রুত কিন্তু খারাপ করে দিতে পারে। তো সেইজন্য আমরা যখন কেস ইভালুয়েশন করব, তখন কোভিডের যতটুকু আক্রান্ত হয়েছে সেটা তো আমরা দেখবই। তার সাথে তার হিস্ট্রি এবং তার আনুষঙ্গিক কাগজপত্র, আগের ইলনেস সবকিছু সম্পর্কে একটা ভালো না ধারণা নিয়েই কিন্তু আমাদেরকে আগাতে হবে। সুতরাং এই যে কথা আমি আনুষঙ্গিক রোগগুলোর কথা বললাম, এর কোনো একটা যদি কোনো বাচ্চার থাকে, তাহলে তার চিকিৎসাটা এবং তার সামগ্রিক ব্যবস্থাপনাটা কিন্তু সিরিয়াসলি নিতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সুপারভাইজড মানে ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে। আমরা যেমন মাইল্ড ইলনেস এর জন্য আমরা বলি যে আপনি বাড়িতে চলে যান। মডারেট ইলনেস হলে বাড়িতে বসে তার চিকিৎসা নিতে হবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু মডারেট ইলনেস ও যদি হয়, তাহলেও কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে এই সিদ্ধান্ত কিন্তু একটু পাল্টানো লাগতে পারে। কারণ তার এই যে সামগ্রিকভাবে তার শরীরের ভিতরে যে অন্য একটা অসুস্থতা, এটা এই কোভিড আক্রান্ত হয় এবং তার জটিলতাগুলো আ অ যেকোনো মুহূর্তেই কিন্তু তাকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। হ্যাঁ, আমি আসবো। আমি এটাই আমার কথা। ডাক্তার রুহুল আমিন স্যারের কাছে জানতে চাইবো যে আসলে অ্যান্টিবায়োটিকের যে ব্যবহার এখন কোভিডের, যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো কার্যকর ওষুধ পাইনি, আ শিশুদের ক্ষেত্রে আসলে অ্যান্টিবায়োটিকের ব্যবহার এখন কেমন হবে, কখন ব্যবহার করতে হবে, এই বিষয়টি যদি একটু পরিষ্কার করেন। আহ, আমাকে প্রশ্নটি আবার একটু ক্লিয়ার আ করুন। আ কখন যাতে আসলে এর অ্যান্টিবায়োটিকের ব্যবহার প্রয়োজন শিশুদের ক্ষেত্রে, করোনার এই সময়ে আসলে প্রয়োজন আছে কিনা, কিভাবে ব্যবহার করা হবে, এই বিষয়ে একটু বিস্তারিত বলবেন। আহ, করোনায় অ্যান্টিবায়োটিক ওষুধের প্রয়োজন আছে। যেখানে যারা এসিম্পটোম্যাটিক, যাদের কোনো লক্ষণ নাই, তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন নাই, তাদের শুধু সেটাই যথেষ্ট। যাদের মাইল্ড সিমটমস আছে তাদের ক্ষেত্রেও আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ, যদি সেকেন্ডারি ইনফেকশনের লক্ষণ থাকে তাহলে আমরা এজিথ্রোমাইসিন শুরু করার জন্য আমরা বলে দিই। এবং যদি আমরা এক্সরেতে কোনো শ্যাডো দেখা যায় বা নিউমোনিক শ্যাডো, বা তাইলে অবশ্যই অ্যান্টিবায়োটিক থেরাপি আমরা দিয়ে থাকি। এবং তার পাশাপাশি আমরা যখন হসপিটালে ভর্তি করি তখনই আমরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। এবং ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিকের মধ্যে আমরা অ্যামোক্সিসিলিন, তারপরে সেফট্রাএক্সোন, এবং যদি আমাদের প্রয়োজন হয় আমরা মেরোপেনাম, এই জাতীয় অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে থাকি। মডারেট কেসে আমরা তার পাশাপাশি যদি আমরা কোভিড পজিটিভ জি। পেশেন্ট অ্যান্টিভাইরাল আ বা সংযুক্তি ক্রিটিক্যাল সেখানে দেওয়া অবশ্যই দেওয়া হয়, এবং অ্যান্টিভাইরালও দেওয়া হয়। জি। আমি আমি আপনার কাছে আসবো। আমি ম্যাডামের কাছে একটু জানতে চাইবো যে আসলে এই সময় কোনো শিশুকে অবশ্যই আইসিইউতে আসতে হচ্ছে। আমরা সেই খবরও পাচ্ছি। কিন্তু আইসিইউতে সেবা দেয়ার ক্ষেত্রে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী আরো যারা আছেন তাদের সতর্কতাটা আসলে কেমন হতে পারে? অথবা এই অবস্থায় মায়েদের খুব একটা যদিও কিছু করণীয় নেই। আমি চিকিৎসকদের সতর্কতার কথাই বলব এবং তারা কিভাবে কেয়ারটি নিবেন? ধন্যবাদ শুভ। এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। আমরা আসলে খুবই ভাগ্যবান, আমাদের আইসিইউতে খুব বেশি বাচ্চাকে ঢোকানো লাগছে না। আমার নিজের হাসপাতালে আমরা অনেক প্রস্তুতি নিয়েছিলাম, আমাদের আইসিইউকে প্রস্তুত করেছিলাম। কিন্তু এই পর্যন্ত আমরা মাত্র একটা রোগীকেই আমাদের আইসিইউতে চিকিৎসা দিতে হয়েছে। বাকি বাচ্চা যেগুলো আছে বেশিরভাগেরই মাইল্ড সিম্পটম দেখা যায়, ইনফ্লুয়েঞ্জা লাইক সিম্পটম। এই পর্যন্তই, খুব বেশি এর থেকে আগায় নাই। এখন
কাদেরকে হচ্ছে আইসিইউতে চিকিৎসা দিতে হবে। আমাদের WHO গাইডলাইন অনুযায়ী আমরা জানি যে সিভিয়ার নিউমোনিয়া বলে একটা কথা আছে। শুধু নরমাল নিউমোনিয়া যেটাতে একটু শ্বাস-প্রশ্বাসের গতি বেড়ে যায়, সেখানে আমরা বাসাতেই চিকিৎসা দিতে পারি। আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দেই এবং বাসাতে পাঠিয়ে দেই। কিন্তু যখন সিভিয়ার নিউমোনিয়া বা ARDS হয় বা সেপসিস হয় বা সেপটিক শক হয়, এই COVID-19 এর এই ৪ টা কন্ডিশনে আমাদেরকে বাচ্চাকে আইসিইউতে আনতে হয়। এখন আইসিইউতে আনতে হলে খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টি, সেটি হচ্ছে যে যেহেতু এদের শ্বাসকষ্ট নিউমোনিয়া আছে, কিছু কাজ আমাদের করতে হয় যেগুলাতে এরোজল জেনারেশন হয়। এরোজল জেনারেশন মানে কি? যেমন ড্রপলেট তৈরি হয়। আমি যখন হাঁচি দেই, হাঁচি দিলে যেমন একটা ড্রপলেট তৈরি হয় যেটাতে অন্য মানুষের রোগটা স্প্রেড হতে পারে, ঠিক সেরকম আইসিইউর কিছু চিকিৎসা পদ্ধতি আছে যেগুলা ইটসেলফ ইজ এরোসল জেনারেটিং। যেমন আমি যদি নেবুলাইজার করি, আমি যদি তাকে হাই ফ্লো অক্সিজেন দেই নেজেল ক্যানুলা দিয়ে, যেটাকে HFNC বলে, সেইগুলিতে কিন্তু এরোজল জেনারেশন হতে পারে। তো আমরা যখনই নরমাল অক্সিজেন দেই নেজেল ক্যানুলা, তার উপরেও কিন্তু আমরা চেষ্টা করি ট্রিপল লেয়ার মাস্ক, যে সার্জিক্যাল মাস্কগুলো আছে, বাচ্চার নাকের উপরে ক্যানুলার উপর দিয়ে ট্রিপল লেয়ার মাস্ক দিতে, যাতে করে এখান থেকে এরোজল স্প্রেড না হয়। অথবা যদি নেবুলাইজার করা তো মোটামুটি আমাদের নিষেধ। আর তারপরেও আমরা যদি দেই, এমন ভাবে দিতে হবে যাতে বাচ্চার মাথার উপরে একটা হুডের মতো কিছু থাকে, সেখান থেকে স্প্রেড হয়ে বাইরে চলে না যায়। তো আমরা কিছু জিনিস এরকম বানিয়ে নিয়েছি। যেমন বাচ্চাকে যদি আর্টিফিশিয়াল লাইফ সাপোর্টে নিয়ে যেতে হয়, সেখানে তাদের গলার মধ্যে যে টিউবটা দিতে হয়, আইসিইউর ভিতরে আমরা এই কাজগুলি করি। সেখানেও কিন্তু যে ডাক্তারটা সেই টিউবটা দিবে, তার কিন্তু সাথে সাথে এফেক্টেড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমরা এগুলির জন্য গাইডলাইন তৈরি করেছি যে যদি কোনো বাচ্চাকে লাইফ সাপোর্টে নিতে হয়, তাহলে যে ডাক্তার এই কাজটি করবে সে হবে সবচেয়ে অভিজ্ঞ ডাক্তার। জি। একদম সবচেয়ে মানে ভালো এই কাজটা যে পারে সেই করবে, যাতে একটা চান্সে সে করতে পারে। এবং সেটা করার সময় আমরা একটা হুড বানিয়ে নিয়েছি, যাতে ওই হুডের মধ্যে হাতটা ঢুকানোর শুধু একটা রাস্তা রাখা হয়, সেটার ভিতর দিয়ে ঢুকে করবে যাতে করে স্প্রেড না হয়। কারণ ওই হেলথ ওয়ার্কার যে আছে, ডক্টরই হোক নার্সই হোক, তাদের সেফটিটা তো একটা বিরাট বিষয়। এবং আমরা জানি যে এই করোনা ভাইরাসটা মানুষের শরীরে এখন পর্যন্ত প্রমাণিত যে ৩টা রাস্তা দিয়ে ঢুকে। একটা হচ্ছে মুখের ভিতর দিয়ে, আরেকটা হচ্ছে নাকের ভিতর দিয়ে, আরেকটা হচ্ছে চোখের ভিতর দিয়ে। সুতরাং আমরা যে পিপির কথা বলি, পুরা শরীর ঢাকা পিপি, সেই পিপি শরীরের বিভিন্ন জায়গায় যদি আমি আনপ্রোটেক্টেডও রাখি, তাহলেও আমার ক্ষতি তেমন একটা হবে না। কিন্তু আমি যদি চোখ, নাক এবং মুখ, এই ৩টা জিনিসকে যদি আমি কাভার্ড না রাখি, তাহলেই কিন্তু আমাদের ডাক্তাররা দেখা যাবে যে তারা এফেক্টেড হয়ে যাচ্ছে। সুতরাং তাদেরকে হেড গিয়ার পড়তে হবে। আইসিইউতে কাজ করতে গেলে অবশ্যই পিপিই পড়তে হবে, হেড গিয়ার পড়তে হবে। এবং যে সমস্ত চিকিৎসা পদ্ধতিতে এরোজল জেনারেশন হয়, সেইগুলি থেকে নিজেকে সেভ রাখতে হবে। এবং আইসিইউ গুলাতে নেগেটিভ প্রেসার আইসিইউ করতে হবে। নেগেটিভ প্রেসার আইসিইউ যদি থাকে, যেমন বাচ্চা তো আমাদের এত বেশি এফেক্টেড হচ্ছে না, আমাদের খুব একটা প্রয়োজন নাই, কিন্তু যারা বড়দের আইসিইউতে কাজ করছে, আপনি দেখবেন অনেক হাসপাতালের অ্যানেস্থেশিয়া ডাক্তাররা কিন্তু মারা গেছে ৩-৪টা হাসপাতালে। তো হুম। সেই ক্ষেত্রে এই যে রুমগুলিতে ওনারা লাইফ সাপোর্টের জন্য টিউব ঢুকান, এবং যে ভেন্টিলেটর মেশিন গুলা, সেগুলোর মধ্যে ভাইরাল ফিল্টার থাকতে হবে। ইন্সপিরেশনের যে জায়গা যেটা দিয়ে শ্বাস ভিতরে যায়, সেটাও ভাইরাল ফিল্টার থাকতে হবে। যেটা দিয়ে শ্বাস বের হয়, সেইটাতেও ভাইরাল ফিল্টার থাকতে হবে। এবং যদি কোনো কারণে কিছুক্ষণ আমাকে এই শ্বাসনালীটা, তার যে পাইপটা আমরা ঢুকাই, সেটা যদি কিছুক্ষণের জন্য আমাদেরকে খোলা রাখতে হয় কোনো কারণে হয়তো, তাহলেও সেটার মুখের মধ্যে ভাইরাল ফিল্টার লাগাতে হবে। তো মোট কথা হলো যে রোগীর চিকিৎসা তো করতেই হবে, কিন্তু এই যে শ্বাসনালীর ভিতর দিয়ে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি, এগুলি খুবই হাই রিস্ক প্রসিডিওর, খুবই এরোজল জেনারেটিং প্রসিডিওর। এবং ডাক্তার, নার্স এবং যারাই স্বাস্থ্যকর্মী, আয়া, সুইপার থেকে শুরু করে ওখানে থাকে হুম। সাহায্যকারী হিসাবে, তাদের সবাইকে কিন্তু নিজের চোখ, নাক এবং মুখটাকে প্রোটেকশনে রেখে এই কাজগুলি করতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আমি আবিদ হোসেন মোল্লা স্যারের কাছে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে জানবো যে গত মার্চ এপ্রিল মাসে আমরা দেখেছি যে শিশুদের যে ভ্যাকসিনেশন, যে 10টি জীবন রক্ষা জীবন প্রাণ সংহারী যে 10টি রোগ আছে সেটির ভ্যাকসিন আসলে দিতে পারেনি অনেক অভিভাবক। আমরা গবেষণা বলছে যে 50% শিশু আসলে এই 2-2.5 মাসে আসলে টিকা দিতে পারেননি।
এটা কতটা ঝুঁকি আসলে বেড়েছে? এবং একটি গবেষণায় আমরা দেখেছি যে প্রায় ২৮,০০০ শিশু আগামী ৬ মাসে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এটি শুধুমাত্র যে ভ্যাকসিন দিতে পারেনি এজন্য নয়, আরো অনেকগুলো কারণ। কারণগুলো আসলে কি, জি। কি এবং আমরা কতটা ঝুঁকিতে পড়লাম, পরিত্রাণের উপায় একটু সংক্ষেপেই সবগুলো জানবো। আচ্ছা, থ্যাংক ইউ। এটা খুবই পার্টিনেন্ট কোয়েশ্চেন। তো আসলে করোনা আ এই মহামারীটা আমাদের অন্য সব রোগ যেগুলো আছে সেগুলোকে ভুলিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি। আমরা সবাই খুবই ভীষণভাবে ভীত সন্ত্রস্ত হয়েছি এই ভাইরাসের সংক্রমণ আমাদের যদি হয়ে যায় এইজন্যে। কিন্তু এটা করতে যেয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চার স্বাস্থ্য কিন্তু অনেকগুলো সার্ভিসের সাথে রিলেটেড। সেই সার্ভিসের মধ্যে হলো এক খুব ইম্পোর্টেন্ট সার্ভিস যেটা হলো সেটা হলো আমাদের একটা সেকশন আছে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস এবং এই ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস বাংলাদেশের এখন সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে প্রায় এটা চলছে। ২ নম্বর হলো যে ভ্যাকসিনেশন খুবই ইম্পোর্টেন্ট একটা ইস্যু এবং আজকে আমাদের আন্ডার 5 মর্টালিটি ৫ বছরের কম বয়সী শিশুদের যে মৃত্যুর কারণ যেগুলো ছিল সেগুলোকে আমরা জয় করতে পেরেছি এই ভ্যাকসিনেশনের মাধ্যমে। এছাড়া শিশু স্বাস্থ্য কিন্তু আরো কয়েকটা জিনিসের সাথে রিলেটেড। তার একটা হলো অ্যান্টিনেটাল কেয়ার সার্ভিস ফর দ্য মাদার। মাদের গর্ভবতী মায়েদের প্রসূতি সেবা। তারপর হলো ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার এবং অবস্টেট্রিক কেয়ারের পরে যে জিনিসটা ছিল সেটা হলো এসেনশিয়াল নিউবর্ন কেয়ার, কেএমসি এইগুলো ছিল। তো এখন যে জিনিসটা হয়ে গেছে গত এপ্রিল এপ্রিল, মে এবং জুন এই ২ মাসে যে স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি সেখানে এই সার্ভিস যেগুলো ছিল সেই সার্ভিসগুলো কিন্তু তুলনামূলকভাবে আগের থেকে অনেক কমে গেছে। এবং এই কমে যাওয়ার প্রেক্ষিতে একটা প্রজেকশন হয়েছে যেটা স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত ২-৩ দিন আগে রিপোর্টটা হয়েছিল এবং একই সাথে ইউনিসেফ এবং জন হপকিন্স ইউনিভার্সিটিও করেছে যে এই ডিক্লাইন করার জন্যে এই সার্ভিসগুলো কমে যাওয়ার জন্যে বাংলাদেশে তারা প্রজেক্ট করেছে যে আরো কিছু শিশু প্রায় ৩০,০০০ শিশু আগামী ৬ বছরের মধ্যে মারা যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এর মধ্যে ভ্যাকসিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হলো যে প্রাণঘাতী রোগগুলোর বিরুদ্ধে ভ্যাকসিন দেওয়া হয় যেমন আ হাম, যক্ষ্মা, ধনুষ্টঙ্কার, পোলিও এরকম যে সমস্ত রোগগুলোর এগেইনস্ট এ দেওয়া হয়, সেই রোগগুলোর যে গ্রাভিটি সেই গ্রাভিটি কিন্তু করোনার থেকে কোনো অংশে কম নয়। বরং অনেক ক্ষেত্রে বেশি। একটা বাচ্চা যদি হামে টিকা মিস করে, তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কমে যায়। একটা বাচ্চা যদি যক্ষ্মা হয়ে যায়, এখন তারপরে এই রোগগুলো। তো সুতরাং এই টিকাগুলো ডিক্লাইন করার জন্য না দেওয়ার জন্যে কিন্তু আমরা এখন একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছি। তো এই ঝুঁকিটা এখন আমাদের কাটিয়ে উঠতেই হবে। এবং যে সমস্ত সার্ভিসগুলোর কথা আমরা বললাম, এটা কিন্তু আমাদের এখন নতুনভাবে এই করোনা পরিস্থিতিকে নতুনভাবে আমাদের প্ল্যানিং করতেই হবে। যেমন আমি টিকার কথাটা যদি আমি বলি, একসময় সবাই হেসিটেন্ট ছিল। মা-বাবাদের ভিতরে কিন্তু একটা আস্থার সংকট তৈরি হয়েছে। যে উনি মুরব্বিরা কিন্তু ঘরের বাইরে কিন্তু বাচ্চাটাকে নিতে অনেক সময় বাধা দিচ্ছেন। যে বাসায় আছে, টিকা কেন্দ্রে গেলে সেখানে পরিবেশ পরিস্থিতি কি? সেখানে যে টিকা দেবে সেখান থেকে যদি ভাইরাসটা আবার সংক্রমণ হয়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আছে। কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু এখন দূর করে আমাদেরকে কিন্তু আবার সেই টিকা কেন্দ্রে যেতে হবে। আমি তবে যাওয়ার টিকা আগে টিকা আমাদের কেন্দ্রে যাবার কিছু ক্ষেত্রে করণীয় সতর্কতার আছে। বিষয়গুলো স্যার আপনার কাছে জানবো আমি। আমাদের সাথে রুহুল আমিন জি। স্যার আসলে আছেন কিনা আমি আ স্যার আপনার কাছে যেটি জানতে চাইবো যে আমরা অ্যান্টিবায়োটিকের কথা শুনছিলাম। অ্যান্টিভাইরাল ওষুধ আমরা আসলে কখন কিভাবে ব্যবহার করব এই বিষয়টি যদি একটু পরিষ্কার করেন স্যার। স্যারের অডিও আসলে আমরা পাচ্ছি না। আমি ম্যাডামের কাছে স্যার আপনার অডিওটি মিউট করা আছে। এটি আনমিউট করলে আপনার কথা আমরা শুনতে পাবো। আপনি একটু চেষ্টা করবেন কিনা স্যার? আমি এর মধ্যে নুরুন্নাহার ফাতেমা ম্যাডামের কাছে একটু জানতে চাইবো যে ব্রেস্ট ফিডিং এর নিয়ম নিয়ে এক ধরনের আ অসচেতনতা রয়েছে। কারণ আমরা এখন পর্যন্ত যতটুকু শুনছি যে গর্ভাবস্থায় আ শিশুরা হয়তো নবজাতক আক্রান্ত হচ্ছে না। কিন্তু আ সন্তান প্রসবের পর আসলে একটি শিশুর কিংবা নবজাতকের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে ব্রেস্ট ফিডিং এর নিয়ম সঠিক নিয়ম আসলে কি? হ্যাঁ, ধন্যবাদ শুভ। এটা তো খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। আহ, মায়ের দুধ তো বাচ্চারা খায় আসলে ২ বছর বয়স পর্যন্ত। তো দুধটা তো খাওয়া শুরু হয় জন্মের পরপরই।
এখন আমরা যে নিয়মটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে যে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে বাচ্চা যখন মায়ের যে আম্বিলিকাসের সঙ্গে সে লাগানো থাকে, মায়ের আম্বিলিক্যাল কর্ডটা, ঠিক সেই সময় কর্ডটা না কেটেই কিন্তু বাচ্চাটাকে মায়ের বুকের উপরে দিয়ে দেওয়া হয়, যাতে করে সে তখনই একদম উইদিন মানে 5 মিনিটস অফ ডেলিভারি দেখা যাচ্ছে যে দুধ খাওয়ার জন্য ট্রাই করা হয়। তো এখন করোনা পরিস্থিতিতে বিভিন্ন রকমের মারা আসছেন, এর মধ্যে কিছু মা আছেন যে তারা পজিটিভ, হ্যাঁ, আবার কিছু বাবাও আছেন পজিটিভ। তো সেই ক্ষেত্রে যখন নবজাতকটা হচ্ছে সে পজিটিভ না নেগেটিভ, সেটার কয়েক রকমের কম্বিনেশন আছে। তো মোস্ট প্রবাবল কম্বিনেশন যেটা, সেটা হচ্ছে যে মাও নেগেটিভ বাচ্চাও নেগেটিভ, তাহলে এইখানে কিন্তু কোনো সমস্যা নাই। এইটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রবাবিলিটি, এবং আমরা এই রকমের বেবি বেশি পাই। তাদের কোনো সমস্যা নাই, তারা মায়ের ব্রেস্ট ফিডও করবে, স্কিন টু স্কিন কন্ট্যাক্টে মায়ের সঙ্গে থাকবে, কোনো সমস্যা নাই। সেকেন্ড যেটা পসিবল আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে মা হয়তো পজিটিভ কিন্তু বাচ্চা নেগেটিভ, এই ধরনের একটা সিচুয়েশন আসছে। তো যদি মা পজিটিভ থাকে আর বাচ্চা নেগেটিভ থাকে, সেই ক্ষেত্রে মা যদি নিজে কোনো তার মধ্যে সিমটম নাই, শুধুমাত্র ওনার আরটিপিসিআর টেস্টটাই পজিটিভ এসছে, তাহলে উনি নিজেই বাচ্চাকে এক্সপ্রেস করে তার দুধটা দিতে পারেন। এবং তার আগে তাকে হাত ধুয়ে নিতে হবে ভালো মতো, তাকে মাস্ক পরতে হবে এবং তার ব্রেস্ট ক্লিন করে নিতে হবে ভালো মতো, তারপরে উনি দুধটাকে এক্সপ্রেস করে দিবেন। এবং তার যে কেয়ার গিভার থাকবে, অন্য হয়তো ওনার আত্মীয় স্বজন কেউ, সে আবার তার নেগেটিভ হতে হবে। যে মানুষ ওই বাচ্চাটার কেয়ার করবেন তিনি নেগেটিভ হবেন, তিনি মায়ের কাছ থেকে দুধটা নিয়ে ওই বাচ্চাটাকে খাওয়াবেন। আর মা যতদিন পর্যন্ত নেগেটিভ না হচ্ছেন তার সেই পর্যন্ত তার দুইটা পরপর টেস্ট 24 আওয়ার্স ডিফারেন্সে নেগেটিভ না আসা পর্যন্ত এই পদ্ধতি ফলো করবে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড প্রবাবিলিটি। যেটা থার্ড প্রবাবিলিটি হচ্ছে যে মাও পজিটিভ বাচ্চাও পজিটিভ, এরকমের কিছু আমরা পাই। সেই ক্ষেত্রে যেহেতু দুইজনই পজিটিভ, তাদের কোনো আলাদা থাকার দরকার নাই, তারা একজন আরেকজনের সঙ্গে থাকবে, দুধ খাওয়াবে, কারণ দুইজনই তো পজিটিভ। আরেকটা হচ্ছে যে বাবা পজিটিভ, মা এবং বাচ্চা তাদের কোনো সমস্যা নাই, তারা নেগেটিভ। সেই ক্ষেত্রে হচ্ছে বাবা আইসোলেশনে থাকবে, বাবা যতদিন না পর্যন্ত সে কিন্তু আইসোলেশনে থাকবে, সে বাচ্চা এবং মায়ের কাছে আসবে না। এখন ইম্পর্টেন্ট জিনিস যেটা মানুষে জানতে চায় সেটা হচ্ছে যে বাচ্চার এই যে করোনা ভাইরাসটা, এইটা SARS-CoV-2, এই ভাইরাসটা কি মা থেকে বাচ্চাতে ট্রান্সমিট হয়? মায়ের পেটে থাকার সময় কি এটা মা থেকে বাচ্চাতে চলে যায়, অথবা এটা কি মায়ের দুধের সাথে কি এই ভাইরাসটা আসে কিনা? এর প্রশ্নের উত্তর হচ্ছে যে এই দুই পদ্ধতির কোনোভাবেই এই ভাইরাসটা ট্রান্সমিশন হয় না। সুতরাং এটা একটা ভালো বিষয় যে মা থেকে বাচ্চাতে এইভাবে হবে না। পরবর্তীতে মায়ের হাঁচি কাশি, ড্রপলেট ইনফেকশন, এগুলির মাধ্যমে বাচ্চার হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং মা যদি সুস্থ থাকেন, কোভিড পজিটিভ হন, উনি দুধটাকে এক্সপ্রেস করে অন্য সুস্থ কেয়ার গিভারের মাধ্যমে খাওয়াবেন। আর মা যদি খুব বেশি অসুস্থ হন, যে ওনার নিজেরই আইসিইউ কেয়ার লাগছে, উনি নিজেই ভেন্টিলেটরে আছেন, এমনও হয়েছে যে কিছু মা ভেন্টিলেটরে চলে গেছেন এবং ভেন্টিলেটরে থাকা অবস্থায় সন্তান প্রসব করেছেন, তারা নিজেরা কিন্তু তারা বাঁচবেন কিনা এটা আশা নাই, কিন্তু বাচ্চাটা ডেলিভারি করানো হয়েছে। এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে তাদের মায়ের কাছে তো আর তারা যেতে পারবে না, তারা যদি অন্য কেউ মা থেকে দুধ কালেক্ট করে নিয়ে এসে বাচ্চাটাকে খাওয়াতে পারে সেইভাবে খাওয়াবে। আর যদি কোনো রকমেই সম্ভব না হয়, সেই ক্ষেত্রে অন্য মায়ের থেকে তারা দুধ নিতে পারে, অন্য যে মাদার আছে যার ব্রেস্ট মিল্ক অ্যাভেলেবল আছে সেই মা থেকে দুধ নিয়ে খাওয়াবে। আর তাও যদি সম্ভব না হয়, একান্তই অপারগ, তাহলে তখন আমাদের যে ফর্মুলা মিল্ক আছে সেটা দিতে হবে। ধন্যবাদ। আমি আবিদ ধন্যবাদ। হোসেন মোল্লা স্যারের কাছে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি জানতে চাইবো যে অভিভাবকদের মধ্যে কিছুটা দেখছি যে আমরা তারা টিকা কেন্দ্রে আসা শুরু করেছেন, যেহেতু আসতেই হবে, না আসলে বড় ধরনের বিপদ আছে, সেক্ষেত্রে কি ধরনের সতর্কতা প্রয়োজন একেবারে সংক্ষেপে আপনার কাছে জানবো। হলো যে টিকাদান কেন্দ্রে আগে যেভাবে টিকা দেওয়া যেত, এখন কিন্তু ওই ওয়েটিং এরিয়াতে কিন্তু অনেক লোকের সমাগম হতে পারে। কারণ আগে একসাথে যদি যেখানে 50টা টিকা দেওয়া যেত, সেখানে এখন দিতে গেলে 20টা। সুতরাং যদি সম্ভব হয় কেউ যে আগে থেকে যদি একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন ভালো। আর তা না হলে যেতে হবে একটা সময় মতো গেলে, ওয়েটিং টাইমে অপেক্ষা করার পালা কম থাকবে।
কারণ যত বেশি অপেক্ষা করতে হবে সেখানে সেটা তত বেশি সংক্রমণের সম্ভাবনা থাকে। ২ নম্বর হলো যখন বাচ্চাকে টিকা কেন্দ্রে নিয়ে যেতে হবে, তখন বাচ্চাকে যদি মাস্ক পরানো না যায়, তাহলে ওড়না অথবা শাড়ির আঁচল দিয়ে আলতোভাবে যদি মুখটা ঢেকে রাখা যায়, নাকটা মুখটা, তাহলে তার সংক্রমণের সম্ভাবনা কমবে। ৩ নম্বর হলো এক্ষেত্রে টিকা কেন্দ্রে যাওয়ার জন্য গণপরিবহন এভয়েড করলে ভালো। টিকা কেন্দ্র এখন যেন পাড়ায়, পাড়ায়, মহল্লায়, মহল্লায় আছে। নিকটস্থ টিকা কেন্দ্রে হেঁটে যাওয়া সম্ভব। টিকা কেন্দ্রে পৌঁছানোর পরেই কিন্তু ওখানে যে অ্যারেঞ্জমেন্টটা থাকা উচিত সেটা হলো আরেকজনের থেকে ডিসট্যান্সটা যাতে সামাজিক দূরত্ব বলে আমরা যে কথাটা বলি সেটা মেইনটেইন করলে ভালো এবং মা এবং কোনোভাবেই কোনো জিনিসে স্পর্শ করবেন না এবং তাড়াহুড়ো করবেন না। উনার অপেক্ষার যখন সময় কারণ ভিড়-ভাট্টার মধ্যে তাড়াহুড়ো করলে সংক্রমণের সম্ভাবনাটা বেড়ে যাবে। তারপর উনি টিকাদান কেন্দ্রে ভিতরে ঢুকবেন। খেয়াল করতে হবে যে স্বাস্থ্যকর্মী টিকাটা দিচ্ছেন তার মাস্ক পরা আছে কিনা, তার আগের বাচ্চাটাকে টিকা দেওয়ার পরে উনি স্যানিটাইজার দিয়ে তার হাতটা ধুয়েছেন কিনা ইত্যাদি। তারপর টিকা দেওয়া শেষ হলো। টিকা দেওয়া শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে কিন্তু উনাকে খুব দ্রুতভাবেই আবার বাড়িতে চলে আসতে হবে। বাড়িতে আসার পরে যে জিনিসটা করতে হবে তার মা অথবা সাথে যদি তার বাবা যেয়ে থাকে তাদের কিন্তু সাথে সাথেই যে গোসল করে ফেলতে হবে এবং পরনের কাপড়-চোপড়গুলো কিন্তু সেখানেই ছেড়ে ধুয়ে ফেলতে হবে। এবং কখনো, কখনো এই বাচ্চাটারও কিন্তু শরীরটা মুছে ফেলা এবং দরকার হলে তাকেও কুসুম গরম পানি দিয়ে তাকে গোসল করানোও যেতে পারে। এখানে একটা জিনিস হুম। আমাদের খেয়াল করতে হবে, টিকা দিলে অনেক সময় জ্বর জারি আসে। তো সেটা নিয়ে আমাদের ঘাবড়াবার হুম, কিছু হুম। নেই। স্যার আ আমি সেই সময়টা স্যার ধরেন স্যার আপনাকে ধন্যবাদ। আমি রুহুল আমিন স্যারকে আসলে যুক্তই করতে পারছি না আমাদের এই ইন্টারনেটের সমস্যার কারণে। স্যারের কাছে আমি জানবো যে অ্যান্টিভাইরাল ওষুধ আমরা কখন কিভাবে শিশুদের ক্ষেত্রে ব্যবহার করব যদি একটু সংক্ষেপে আমাদের জানান স্যার। শু- শুভ, প্রশ্নটি আবার করুন। টেকনিক্যাল অ্যান্টিভাইরাল কারণে আমার ওষুধ অসুবিধা আমরা হচ্ছে, কখন প্রশ্নটি কি আবার করুন। অ্যান্টিভাইরাল ওষুধ আমরা কখন কিভাবে ব্যবহার করব করোনার ক্ষেত্রে শিশুদের জন্য প্রয়োগ কিভাবে হবে স্যার একটু বলবেন? অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহারের যে গাইডলাইন রয়েছে, সেখানে আমরা যে অ্যান্টিভাইরাল ওষুধ যখনই একটা বাচ্চা মডারেট ডিজিজের লেভেলে চলে যাবে, তার শ্বাসকষ্ট থাকবে এবং সে করোনা পজিটিভ, সেই ক্ষেত্রে আমরা এক্স-রেতে দেখা যাচ্ছে নিউমোনিয়া, সেই ক্ষেত্রে আমরা করোনা পজিটিভ হলে অ্যান্টিভাইরাল ওষুধ আমরা ব্যবহার করব। আগে বলা হতো যে শিশুদের ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার করা ঠিক নয়, কিন্তু এখন যে সিভিয়ারিটি লেভেল অনুযায়ী আমরা মডারেট লেভেলেই যদি করোনা পজিটিভ হয়, সেখানে প্রাবির এবং যেটা কমনলি ইউজড হচ্ছে এবং উইথ গুড আউটকাম, কারণ আমরা সেখানে ভাইরাল লোডটাকে যদি কমাতে পারি তাহলে কিন্তু আমরা চিকিৎসা ক্ষেত্রে আমরা আগাতে পারবো। তার পাশাপাশি অ্যান্টিবায়োটিক থেরাপি চলবে, তার পাশাপাশি তার অন্যান্য যা সেগুলি সব চলবে এবং অক্সিজেন থেরাপি অবশ্যই। জি, জি, আমি স্যার শেষ করেছেন। ম্যাডামের কাছে আমি ১ মিনিটে শুধু জানতে চাইবো যে হৃদরোগে যারা আগে থেকে আক্রান্ত যারা ফলো আপে আসেন, কাদের ফলো আপে আসা প্রয়োজন, কাদের প্রয়োজন না? যত সংক্ষেপে স্যার ম্যাডাম আপনার কাছে জানতে পারি। আচ্ছা, ধন্যবাদ শুভ। আসলে তো আমরা যখন নরমাল ভাবে রোগী দেখছিলাম মার্চ মাসের প্রথম দিক পর্যন্ত, তখন কিন্তু আমরা সব রোগীদেরকেই ফলো আপ দিয়েছি তার সিরিয়াসনেস বুঝে, যে কাউকে বলেছি ১ মাস পরে আসবেন, কাউকে বলেছি ২ মাস, ৩ মাস, ৬ মাস, এরকম এমনকি 1 ইয়ার পরে আসা। এই ধরনের ফলো আপের মধ্যে আমাদের অনেক রোগী আছে। এখন তাদের তারা সবসময় যোগাযোগ করছে যে তারা চলে আসতে চায়। এখন আমার কথা হলো যে বাচ্চা সুস্থ আছে, বাচ্চা সুস্থ আছে কিনা মা-বাবারা তো সামনে থাকছেন। ওনারা বুঝতে পারবেন যে বাচ্চা যদি খেলাধুলা করে, খাওয়া-দাওয়া ঠিকমতো করে, ঠিকমতো ঘুমায়, তাহলে বুঝতে হবে যে এই বাচ্চাটা সুস্থ আছে। তাহলে এই ধরনের সুস্থ বাচ্চাকে নিয়ে করোনা হওয়ার ঝুঁকি মাথায় নিয়ে অ্যা ডাক্তার দেখানোর এখন প্রয়োজন নাই। যদি বেশি প্রয়োজন হয় টেলিফোনের মাধ্যমে অথবা আমরা WhatsApp এও অনেক সময় তারা ছবি পাঠিয়ে দেন, বাচ্চার ছবি তুলে অথবা ইকোর ছবি। এগুলি ছবি যদি পাঠিয়ে দেন, আমি তো এভাবেই এখন চিকিৎসা দিচ্ছি যে WhatsApp এ আমি দেখি, দেখে আমি সেখান থেকে তাদেরকে বলি। আর যারা খুবই গুরুত্বপূর্ণ যাদের মানে খুবই খারাপ রকমের রোগ আছে, তারা বাসায় থাকতে পারছেন না, শুধুমাত্র সেই সমস্ত রোগীরাই এখন জরুরি চিকিৎসার জন্য আসবেন।
যাদের হয়তো নীল হয়ে যাচ্ছেন, অনেক বেশি শ্বাসকষ্ট হচ্ছে, বাচ্চা অজ্ঞান হয়ে যাচ্ছে অথবা ক্লান্ত হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, একদমই খেলাধুলা করে না, লেথার্জিক হয়ে গিয়েছে, এই ধরনের বাচ্চাকে তো বাসায় রাখা যাবে না, তাদেরকে আসতে হবে। আর বাকি যারা দেখবেন যে না বাচ্চা ভালো আছে, তারা বাসায় থাকাটাই এখন ভালো। হুম। আপনাদের আমার মনে তিনজন হয় এইটুকুই তাদের জন্য আপনাদের দরকার জানা। তিনজনকে অসংখ্য ধন্যবাদ। শিশুদের আসলে ৩টি বিভাগের ৩জন স্বনামধন্য চিকিৎসক আপনাদের সাথে যুক্ত ছিলেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীতে অন্য কোনো পর্বে হয়তো আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। এবং দর্শক, আপনাদের অভিনন্দন জানাচ্ছি আমাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত থাকার জন্য। আপনারা ইতিমধ্যেই শিশুদের নানা ধরনের ঝুঁকি এবং সুরক্ষার অনেকগুলো বিষয় আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমরা আশা করি যে চিকিৎসকের এই কথাগুলো মানলে অন্তত এই মহাদুর্যোগে আপনারা আপনাদের শিশু কিংবা নবজাতকদের, কিশোরদের সুরক্ষায় রাখতে পারবেন। তো এই ছিল আজকের মতো। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব বদ্যিবাড়িতে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সময়।